ছিলেন অজিত মাহাতো, তো ওইখানে কি দুটো তো বড় বড় জল নেড়েছে, ওইখানে ওনার কি পজিশন ভালো, কন্টেস্টিং পজিশন। আপনাদের প্রেসি তো বলেছে অজিত মাহাতো কন্টেস্টিং পজিশনে আছে, কন্টেস্ট করছে, হারজিত ফয়সালার মধ্যে রয়েছে। আচ্ছা দাদা, কালকে দেখা গেছে সাধু সন্তরা কলকাতার রেজ রোজে নেমেছে, তো এটা কোন সাইজে রাজনীতিটা যাচ্ছে? সাধু সন্ত তো অনেকদিন ধরেই রাজনীতিতে নেমেছে। সাধু সন্ত বলতে যারা মানে বিরোধে নেমেছে ওনারা, যারা সাধু সন্ত এর আগেও তো রাজনীতি করেছে, এখনও করছে, তাদের নিয়ে কোনো রাজনৈতিক দল রাজনীতি করছে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, পরিস্থিতি অনুযায়ী করছে বলছে। না, কি মনে করছেন ঠিক আপনার লোকসভা নির্বাচনের আগে যেভাবে একটা রাজনীতি করছে সাধু সন্তরা, এতে কি আপনার এই লোকসভা নির্বাচনে কোনো প্রভাব পড়তে পারে ওয়েস্ট বেঙ্গলে? দেখুন, এখন যেটা প্রবলেম হচ্ছে পশ্চিমবাংলায়, যেটা রাজনৈতিক প্রবলেম বলবো না, পরিস্থিতি, সেটা হচ্ছে পশ্চিমবাংলায় কিছুদিন আগে পর্যন্ত কমিটেড ভোটটা খুব বেশি ছিল। লোকে আগে থেকে ঠিক করে ফেলতো, আমি একে দেবো, আমি ওকে দেবো না, বা আমি ওকে দেবো। ফ্লোটিং ভোটারের সংখ্যাটা খুব কম ছিল। কিন্তু আধুনিককালে, মানে বিশেষ করে 2016 সালের পর থেকে ফ্লোটিং ভোটারের সংখ্যাটা খুব বেড়ে গেছে। লোকে মমতা ব্যানার্জিকে কিছু অর্থে বিরোধিতা করছে, পছন্দ করছে না। যারা শিক্ষিত সমাজ তারা বিরোধিতা করছে, আবার বিজেপিকেও একটা বিরাট সংখ্যক মানুষ তারা গ্রহণ করতে পারছে না তার ধর্মের গোড়ামির জন্য, ধর্মকে নিয়ে রাজনীতি এবং ভিন্ন ক্ষেত্রে তারা দিতে পারছে না। আবার সিপিএম কংগ্রেস জোটও মানুষের ভরসা নিতে সক্ষম হচ্ছে। তাহলে এমন একটা বিষদৃশ্য অবস্থায় দুর্লভমান, তাই সবাই চেষ্টা করছে কী করে এই ফ্লোটিং ভোটারটাকে পাওয়া যায়। কেউ সাধু সন্তকে নিয়েও রাজনীতি হচ্ছে। দেখা গেল যে লোকসভা নির্বাচনের আগে যেভাবে আপনার অরবিন্দ কেজরিওয়াল থেকে যেভাবে পশ্চিমবঙ্গের যেভাবে এক একটা মন্ত্রীকে জেলে ভরা হয়েছিল, ঠিক লোকসভা নির্বাচনের আগেই তাদেরকে আবার জামিন দেওয়া হলো। কি মনে করছেন তাহলে রাজনীতি তাহলে কোন দিকে যাচ্ছে, আপনার মানুষের মনে কতটা এফেক্ট করতে পারে বলে? সেন্ট্রাল এজেন্সি আর জামিন তো কোর্ট দিল, দুটো তো একজনে একরকম করেনি। এজেন্সি নিয়ে গেল, এজেন্সি ছেড়ে দিল, তা তো করেনি। কোর্ট থেকে রেহাই পেয়েছে অরবিন্দ কেজরিওয়াল, তো কোর্টের দ্বারা রেহাই পেয়েছে। এবং যে প্রচার করছে এটা কথিত বলেছে, এবং 2 তারিখ অবধি তো ওনাকে অ্যারেস্ট করা যাবে না, এটা তো কোর্টের অর্ডার আছে। তো আর এজেন্সি ধরছে, এজেন্সি ছেড়ে দিচ্ছে, তা তো করছে না, এজেন্সি ধরেছে। এজেন্সি অরবিন্দ কেজরিওয়ালকে জেলে রাখার জন্যই সওয়াল করেছে, কোর্ট ছেড়ে দিয়েছে, কোর্ট ছেড়ে দিয়েছে। বিরোধী দলনেতার বাড়িতে যখন তল্লাশি চালানো হলো, তারপরেই দেখা গেল যে পারমিশন দেওয়া হচ্ছে 10ই জুন পর্যন্ত বিরোধী দলনেতার বাড়ি কোনো তল্লাশি নেওয়া চলবে না। তাহলে কি মনে করছেন এখানে কোনো পলিটিক্যাল মুভমেন্ট এখানে কাজ করছে, খালি আপনার রাজনৈতিক নেতাদের বাড়ি সার্চ করা হচ্ছে, কিন্তু বিরোধী দলগুলোর উপরে কিছু করা হচ্ছে না? একটা কথা আমি জুডিশিয়ারি আমাদের দেশে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট করছে না, এটা আমি কখনোই মনে করি। এবং বহু ক্ষেত্রে জুডিশিয়ারি মানে কোর্ট নিরপেক্ষভাবে মানুষের স্বার্থে আইন রক্ষা করে যাচ্ছে। আমি কথাটা আরেকবার বলি, আইন রক্ষা করে যাচ্ছে। ধাক্কা লেগেছে, এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তি যিনি জাজ থেকেছেন, তিনি তার রিটায়ারমেন্টের প্রাক্কালে ইস্তফা দিয়ে এসে একটা রাজনৈতিক দলের প্রার্থী হয়ে গেল। এটা তো জনমানুষের ধাক্কা খায়। কোর্টের মোটা সফরেন্ডি কোর্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। আমি খুব কষ্ট করে এই কথাটা ব্যবহার করছি। কোর্ট ব্যক্তি যে বসে আছে তার কি উদ্দেশ্য আছে, তিনি কি উদ্দেশ্য চরিতার্থ করছে, এটা যদি জনমানুষে প্রশ্নচিহ্ন জাগে তাহলে এটা সঠিক নয়।
গণতন্ত্রের পক্ষে ঠিক নয় এবং আইন ব্যবস্থার পক্ষে মোটেই ঠিক নয়। अच्छा, तेजस्वी यादव बोले थे चाचा जी का मन मानो बुझा है दिल हम लोग के साइड है, एक भाषण में बोले हैं कौन बोले हैं? तेजस्वी यादव। क्या बोले हैं? मानो नीतीश जी का मन दूसरे साइड में है, मतलब दिल हम लोग के साइड में है, तो ये क्या कैसा देख रहे हैं? देखिए, समाजवादी लोग जो है, हम लोग तो खुद को समाजवादी हिसाब से ही खुद को भी मानते हैं और कहे लोग भी वैसे ही माने जिसके साथ भी हम जाएं। समाजवादी जो लोग हैं वो तो ये जो धार्मिक रूप से धर्म को यूज़ करके जैसे हिंदू मुसलमान का जैसा हो रहा है, हम इसको समर्थन नहीं कर सकते। आज समाजवादी का जो अपना आदर्श के रूप से जैसा चलते रहते हैं, उसके साथ आज के सिचुएशन हमारे लिए सही नहीं है। धर्म तो निजी निजी चीज़ है, हमारा जो धर्म है हिंदू अपने हिसाब से हिंदू धर्म को पालन करे, मुसलमान अपने हिसाब से जो करना करे। मतलब देखा गया है कुछ दिन राजनीति आगे में धर्म को नहीं आना चाहिए। कुछ दिन आगे मुस्लिम इमाम परिषद के तरफ से फतवा जारी किया गया है कि कुछ मैंने TMC को आपको वोट देना होगा, तो ये आप कैसे देख रहे हैं? ये तो बहुत बार इमाम लोग तो फतवा ही देते हैं, फतवा के लिए तो इमामगिरी है, वो अगर कहते हैं तो कहते हैं, लेकिन इंसान तो किसी का गुलाम नहीं है, ना फतवा का गुलाम है ना आप गेरुआ का गुलाम है। इंसान इंसान है, धर्म अपनी जगह है। अच्छा, देखा जा रहा है यूपी में राहुल गांधी अखिलेश यादव के सभा में काफ़ी भीड़ देखा जा रहा है, तो क्या संभावना आपकी है? नहीं, देखिए, हिंदी बेल्ट में भाजपा के लिए एक बड़ा चुनौती है। पूरा बिहार, यूपी, राजस्थान, मध्य प्रदेश, पंजाब, हरियाणा, हिमाचल प्रदेश, पूरा हिंदी बेल्ट में अगर ना सोचे तो महाराष्ट्र में भी भाजपा के लिए बड़ा चुनौती है। कुछ लोग समझते थे खासतौर पर राम मंदिर के बाद भाजपा शायद हिंदी बेल्ट को स्वीप कर जाए, एकदम झाड़ू मारे, लेकिन ये स्थिति ऐसा नहीं है। जो नौजवान है वो सवाल पूछ रहे हैं हर जगह, जो क्या है ये रोटी रोजी, महंगाई, बेरोजगारी, इसका क्या उत्तर है? राम मंदिर बनाने से इसका क्या हल हो सकता है? यूपी में ये सवाल है। किसान का मुद्दा हरियाणा में, पंजाब में, वेस्टर्न उत्तर प्रदेश में, पश्चिमी उत्तर प्रदेश में ये सवाल है। बिहार में अग्निवीर का सवाल है, बेरोजगारी सवाल है। जब भी राम मंदिर को हिंदू वोट लगता था एक समय, जो पूरा समूचा हिंदू नॉर्थ इंडिया में भाजपा को वोट देते, लेकिन ये स्थिति बिल्कुल नहीं है। महाराष्ट्र में भी बड़ा चुनौती है, क्योंकि वहाँ उड़ीसा में चुनौती बन गया है आज के दिन में। तो भाजपा का जिसे 400 पार और नारा ही रह गया, इंडिया शाइनिंग के लायक शायद, जो अभी का स्थिति 6वां चरण का मतदान हो रहा है। और पूरा नॉर्थ इंडिया में परसेंटेज वाइज बहुत कम है। अभी 4 बजे करीब 45% वोटिंग भी नहीं हुआ है नॉर्थ इंडिया में। दिल्ली में तो और ख़राब स्थिति है वोट परसेंटेज। अगर लोग परसेंटेज कम है, वोट नहीं देते हैं, तो रूलिंग पार्टी के लिए ये बहुत अच्छा समाचार आज के दिन में हम नहीं समझ रहे हैं। अच्छा, देखा जा रहा है कांग्रेस में कुछ दिन आगे खड़गे जी का मुँह के ऊपर 40 वोट दिया गया, तो ये आप कैसे देख रहे हैं? कहाँ पर? कोलकाता में PCC भवन के पास। वो बहुत बड़ी कुछ बात नहीं है। कांग्रेस पार्टी या डेमोक्रेटिक जो पार्टी होते हैं उसके भीतर अंदरूनी ये सब चलते रहता है। फिर खड़गे जी ने अदिल चौधरी के
बारे में पत्रिका में जो हम पढ़े हैं, जो टीवी में भी देखे हैं, बाद में तो बोले हैं कि ठीक है, अधीर तो हमारा बड़ा नेता है हमारा। यहाँ कांग्रेस का कोई बड़े नेता तो देखा नहीं जा रहा, प्रचार चल रही है। ये स्ट्रेटेजिक है। ममता बनर्जी इंडिया में नहीं है, लेकिन फिर है। ममता बनर्जी तृणमूल कांग्रेस तो खुलेआम भाजपा को तो समर्थन नहीं दे सकती है, उसको पैसिवली या एक्टिवली इंडिया जोट के साथ उसको जाना ही पड़ेगा। आज नहीं होगा तो मोदी या भाजपा के साथ टीएमसी नहीं जा सकते, कई हालत में नहीं जा सकते। সন্দেশখালিতে দেখা যাচ্ছে যেভাবে ধর্ষণের কাণ্ড হয়েছিল, ঠিক আর কয়েকদিন বাদেই সেখানে লোকসভা নির্বাচন। দেখা যাচ্ছে যে সেখানে টাকা দিয়ে ওই রকম একটা আন্দোলন করানো হয়েছে, তার কি একটা এফেক্ট করবে বলে আপনার মনে হচ্ছে লোকসভা নির্বাচন? দেখুন, একটা কথা আমি আপনাকে বলি, এই যে ভোট যুদ্ধ, এটা ভোট যুদ্ধ, এটা ডান্স অফ ডেমোক্রেসি নয়, এটা হচ্ছে যুদ্ধ, জং। এটা হচ্ছে গণতন্ত্রে যুদ্ধ হচ্ছে। আগে রাজাদের মধ্যে যুদ্ধ হতো তরবারি নিয়ে, বন্দুক নিয়ে, কামান নিয়ে। এখন রাজপাট কায়েম করার জন্য, দখল করার জন্য, শাসন করার জন্য ভোটের মাধ্যমে যুদ্ধ হচ্ছে। ওয়ারফেয়ার, ডেমোক্রেটিক ওয়ার। ইন এনি ওয়ার ফার্স্ট ক্যাজুয়ালিটি ইজ কিল। এটা বলা হচ্ছে যে কোনো যুদ্ধে কে মরে, কোন সেনা আগে মরে, এই পক্ষের ওই পক্ষের কোন সেনাপতি মরে, বলে না প্রথমে মৃত্যু হয় সত্যের। আসল সত্য যুদ্ধের সময় জানা যায় না। সুতরাং সন্দেশখালিতে কী হয়েছিল, সন্দেশখালিতে কী ভিডিও বেরিয়েছে, সন্দেশখালি সত্যি সত্যি কী ঘটনা ঘটেছে, কিছু তো ঘটেছে। একদম কিছু না ঘটলে সন্দেশখালিতে বিরাট কিছু হয়নি আর বিরাট কিছু ঘটানো হচ্ছে তা তো নয়। এবং সেটা কি হয়েছে এই মুহূর্তে এখান থেকে বা বাইরে থেকে বা তাৎক্ষণিক বলে দেওয়াটা খুব মুশকিল। এটা ভাষ্য দেওয়া জায়গা না। রাজনৈতিকভাবে কারোর পক্ষ নেওয়া বা না নেওয়াটা যেতে পারে, কিন্তু ভাষ্য দেওয়া সম্ভব। আচ্ছা দাদা, বিহারে জনতা দল ইউনাইটেডের সিটটা মনে হয় কমবে, তো এটা কীভাবে দেখা যাচ্ছে? এটা কমবে, আমরাও মনে করছি এটা কমবে এবং কমার কথাও। কারণ জনতা দল ইউনাইটেড তো আমাদের স্ট্যান্ড ছিল ইন্ডিয়া জোটের সঙ্গে। তারপরে আমাদের নেতা দল সিদ্ধান্ত নিয়েছে আমরা ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসবো, ইন্ডিয়া জোটে নির্বাচন করব। এটা নেতা এবং উচ্চ পর্যায়ের ব্যক্তিরা যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে একে অপরের সাথে গলা মেলাতে পারেন, গলা মানে জড়িয়ে হতে পারেন, গলা মেলানো মানে গান গাওয়া, নিচু স্তরে এই কম্প্যাটেবিলিটি মিলে যাওয়াটা, এটা সময় সাপেক্ষ। এই সময় সাপেক্ষ ব্যাপারটা তো ছিল না, তাই জন্যে ট্রান্সফার অফ ভোট এটা খুব স্মুথ নয়। তাই জন্যে মনের মিল হওয়াটা বিহারে অধরা থেকে গেছে। তাই জন্যে উভয় জোটই ধাক্কা খাবে, মানে বিজেপিও ধাক্কা খেতে পারে, আমরা মনে করছি জনতা দল ইউনাইটেডও ধাক্কা খাবে। এবং সেখানে এটা একটা লাস্ট কথা বলে নেই, সেখানে বিরোধী জোট অনেক সংঘবদ্ধ আজকের দিনে। আর আরেকটা জিনিস আপনাদের আমি বলে দিই, যেটা বলা খুব জরুরি মনে করছি। রাজনীতিতে উচ্চগ্রামে প্রচার, মানে সুউচ্চ প্রচার সবসময় সুবিধা করে দেয় না, সবসময় ফলাফল আনে না। এক সময়ে অটল বিহারী বাজপেয়ী যখন নির্বাচন লড়েছিলেন 2004 সালে, তখন ইন্ডিয়া শাইনিং, ইন্ডিয়া চকমক করছে, কিন্তু 6 মাস আগে ভোটে চলে গেল। দেশের মানুষ কিন্তু সেটা মেনে নেয়। বিজেপি জিততে পারেনি, হেরে গেছিল, এনডিএ হেরে গেছিল। আগলে বার 400 পারের নাড়াতে কিন্তু ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকায় একটা ভিন্ন সুর সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছে 400 পার হওয়াতে বোধহয় সংবিধান পরিবর্তন হয়ে যাবে।
সংবিধান বাঁচানোর জন্য পশ্চাৎপদ জাতি, উপজাতি, সংখ্যালঘু মানুষ একত্রিত হতে শুরু করেছে। গরিব ভারত, পশ্চাৎপদ ভারত, ভারতে যে লোককে 5 টাকা 2 টাকায় চাল দিতে হয়, 5 কিলো করে রেশন দিতে হয়, ভর্তি কুড়মুড় চালাতে হয়, সেও তার সংবিধান স্বীকৃত অধিকারটা বছরে 5 বছরে একবার ভোটদানের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে। যদি তার কখনো মনে হয় যে আমার সেই অধিকারটুকুও কিনে নেওয়া হচ্ছে, তাহলে সে কিন্তু আপোষ করে না। এটা কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির কাছে পশ্চাৎপদ ভারতের থেকে সবথেকে বড় চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।